উপসংহারে তুমি সূচনা পর্ব। প্রেম করার অপরাধে এক বাচ্চার বাবার সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো চিত্রলেখার। পাত্র অন্য কেউ নয়, বরং তারই বড় চাচার বড় ছেলে নওয়াব শিকদার, যার কিনা 3 বছর বয়সী একটা ছেলেও আছে। চিত্রাকে এমন এক অপরাধের শাস্তি দেওয়া হয়েছে যেটা সে করেইনি। এই কথা কেউ বিশ্বাস করলে তো? বহুবার বলা এবং বোঝানোর চেষ্টা করেছে সে, বিনিময়ে অকথ্য গালাগালি আর অমানসিক অত্যাচার ছাড়া কিছুই জোটেনি কপালে। মরার উপর খাড়ার ঘা হিসেবে এই কীর্তি শুনে হার্ট অ্যাটাক করে তার দাদু আরসালান শিকদার। নির্দোষ চিত্রাকেই বহন করতে হয় সেই অসুস্থতার দায়। বড্ড কনজারভেটিভ ফ্যামিলি তার। সন্তানের চেয়ে সম্মানের ভয়টা বড় তাদের কাছে। এই সম্মানের আঁচ পড়তেই চিত্রা হয়ে ওঠে তাদের চোখের বিষ। কলঙ্কিত নারী হিসেবে আখ্যা পায় সবার নিকট। তাই তো অষ্টাদশী চিত্রাকে সঁপে দেওয়া হয় তার থেকে দ্বিগুণ বয়সী এক পুরুষের কাছে। লোকমুখে বাঘ হিসেবে বিরাট খ্যাতি তার। গোটা রাজধানী জুড়ে বিদ্যমান তার সমালোচনা। ঘরোয়া আয়োজনে বিয়েটা সম্পন্ন হতেই নওয়াবের হাতে চিত্রাকে তুলে দিয়ে আশিকুর শিকদার বলেন, এখন থেকে তোমার স্ত্রী এই মেয়ে, আর কোনো দ্বিতীয় পরিচয় নেই তার। সন্তান হিসেবে ত্যায্য করা হলো তাকে। আপদ নিয়ে বিদায় হও। বদমেজাজি নওয়াব কথাগুলো শুনে শান্ত দৃষ্টিতে তাকায় তার সদ্য হওয়া শ্বশুরের পানে। কোলে ছেলে ঘুমিয়ে আছে বিধায় বাড়তি কিছু বলে না। চাপা স্বরে হুঙ্কার ছেড়ে ধীর গলায় বলে, আপনার সন্তান ছিল বলে কথাগুলো হজম করে নিলাম। বর্তমানে সে আমার স্ত্রী, সুতরাং তার বিরুদ্ধে কথা বলার আগে শতবার ভাববেন, নয়তো আপনার গায়ে হাত উঠতেও একবারও ভাবব না আমি। ছেলের অসংলগ্ন আচরণ দেখে পেছন থেকে ধমকে উঠলেন আশরাফ শিকদার। নওয়াব তার কথা অমান্য করে খ্যাপাটে সুরে বলে, বিয়ে করে ছেলের দায়িত্ব পালন করেছি, এবার এই মহারানীকে নিজ বাসায় তুলে ধন্য করো আমায়। খবরদার আব্বা, যদি ওকে আমার ফ্ল্যাটে পাঠিয়েছ, কসম খোদার, তোমার বাড়ি ডোনেশনে দিয়ে তবেই দম নেব আমি। মাইন্ড মাই ওয়ার্ডস। বলেই নওয়াব গটগটিয়ে হেঁটে চলে যায় বাইরে। এদের ডিসগাস্টিং নাটক দেখার সময় নেই তার। সালিশ করতে এসে শাস্তি পেতে হবে জানলে কখনোই রংপুরে পা রাখত না নওয়াব। মাথা মগজ পুরোই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তার। যখন তখন দু একটা খুন হয়ে যেতে পারে। কাজে ডুবে থাকলেই কেবল এই সমস্যার সমাধান মিলবে। তার জন্য আগে ঢাকা ফিরতে হবে, বহু কাজ বাকি। ছেলের কথা শুনে মহাচিন্তায় পড়ে যায় আশরাফ শিকদার। চিত্রলেখার আতঙ্কিত মুখপানে চেয়ে বিষণ্ণ হয়ে ওঠে ওনার মন। পরিস্থিতি সামলাতে বিয়ে তো করিয়ে দিয়েছেন, কিন্তু জীবন বাঁচাতে গিয়ে ভবিষ্যৎ নষ্ট করে দেননি তো বাচ্চা মেয়েটার? ওদিকে নরম মনের অধিকারী চিত্রা ঠোঁট ভেঙে কেঁদে ফেলে এইসব তর্ক বিতর্ক দেখে। সহজ সরল মানুষ সে, এত প্যাঁচ তার ছোট্ট মাথায় ঢোকে না। বাবাকে কিছু বলার সাহস নেই বিধায় ব্যাকুল হয়ে চায় পর্দার আড়ালে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মায়ের পানে। করুণ চোখে চেয়ে বোঝাতে চায়, ও মাগো, বিশ্বাস করো, তোমার চিত্রা নির্দোষ, কিচ্ছু করেনি সে। অহেতুক এই কথার আঘাত, মারের ব্যথা সইতে পারছে না তোমার বোকা ফুল। একবার বুকে টেনে নাও না তাকে, আদর দিয়ে ভুলিয়ে দাও সব ব্যথা। মেয়ের আকুল চাহনি দেখে তৎক্ষণাৎ সরে যান চৈতি বেগম। নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে মেয়েকে বাঁচানো সম্ভব নয় ওনার পক্ষে। গত 25 বছর ধরে কোনো মতে টিকিয়ে রেখেছেন সংসারটা। স্বামীর ঘর ছাড়া হলে আর যে কোথাও ঠাঁই মিলবে না তার। নিজেরও কোনো পরিচয় নেই, না তো আছে কোনো আয়ের উৎস। বুড়ো বয়সে কার বাড়ি ভিক্ষা করে খাবেন? তার চেয়ে বড় কথা, চিত্রা ভালো থাকবে ওখানে। নওয়াব রাগী হলেও মনের দিক দিয়ে ভালো। তার বড় মেয়ের জামাই ছিল ছেলেটা, তাই তো ভরসা পাচ্ছেন একটু আধটু। বড় মেয়েটা মুখে কখনো অভিমানের ছায়া পড়তে দেখেননি তিনি। আফসোস, পোড়া কপালির ভাগ্যে সহ্য হয়নি এত সুখ। মারাত্মক এক অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে তার।
মাত্র 3 দিনের নবজাতক ছেলেকে রেখে পাড়ি জমায় পরপারে। প্রিয় স্ত্রীর মৃত্যু শোকে কয়েক মাস পাগলই ছিল নওয়াব। এরপর হুট করে হয়ে উঠল রকঝটা। এতক্ষণ বহু কষ্টে চুপচাপ দাঁড়িয়েছিলেন আশিকুর শিকদার, কিন্তু নওয়াব বেরিয়ে যেতেই চিত্রা চুলের মুঠি ধরে তাকে টেনে হিঁচড়ে ধাক্কা মেরে ফেলে দেন বাড়ির বাইরে। মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে সিঁড়ির ওপর। শরীরে তেমন একটা আঘাত না পেলেও নাকে ব্যথা পায়, গলগলিয়ে বেরিয়ে আসে রক্ত। পাড়াশুদ্ধ মানুষ মজা দেখে, কিন্তু এগিয়ে আসে না। আশরাফ শিকদার হৈ হৈ করতে করতে এগিয়ে গিয়ে ধরেন ভাতিজিকে, চাপা গলায় ভাইকে ধমকে বলেন, পাগল হয়ে গেছিস? মেয়েটা মরে যাবে তো। আশিকুর শিকদার চিৎকার করে বলেন, মরে যাক ওই মেয়ে, ধ্বংস হোক তার সুখ, আজীবন কষ্ট পাক পরের ঘরে। যে মেয়ে বাপের সম্মান নিলামে তোলে তার বেঁচে থাকার অধিকার নেই। পৃথিবীর বোঝা এরা। বাবার বলা প্রত্যেকটা কথা কলিজায় ফোড় করে দেয় চিত্রার। বোকা মেয়েটা হাভাতের মতো চেয়ে থাকে বাবার দিকে। জন্মের পর থেকেই তিরস্কার শুনে আসছে, আজ নতুন নয়। দোষ তার একটাই, মেয়ে হয়ে জন্মানো। যদিও ওটা চিত্রার হাতে ছিল না, তবুও মেয়েটা মেনে নিয়েছে তার অপরাধ। জীবনের 17টা বসন্ত পার হয়েছে, কিন্তু বাবার আদর কী রকম হয় সেটা উপলব্ধি করার সৌভাগ্য হয়নি তার। আজীবন এই ভালোবাসা পাওয়ার লোভে কত কিছু করলো, কিন্তু দিন শেষে ওই বাবাই তাকে অভিশাপ দিতে পিছু হটল না। এবারে ভীষণ অভিমান হলো চিত্রার। তার কিশোরী মনে বাসা বাঁধল অদ্ভুত জেদ। এতক্ষণ সবাইকে বোঝাতে চাইল, এবার হাল ছেড়ে দিল। বড় বাবার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, তোমার বাসায় একটু জায়গা দেবে আমায়? আমি সব কাজ করে মূল্য চুকিয়ে দিব, না হয় দিনে 2 বেলা খেতে দিলেই চলবে। আশরাফ শিকদারের মনের ভেতরটা হু হু করে ওঠে। বাচ্চা একটা মেয়ে যাকে কোলে পুঠে মানুষ করেছেন, সেই কি না দুমুঠো ভাতের জন্য এমন কাতর গলায় অনুনয় করছে। এই দৃশ্য সহ্য করা যায়? তিনি রুমাল বের করে চিত্রার সরু নাকটা ধরে বললেন, এমন করে বলে কেউ? ওটা তো তোরও বাসা মা, চল ওঠ। আর এক মুহূর্ত না এখানে। মিছে সম্মান আর সম্পত্তি ধুয়ে পানি খাক তোর বাপ। চিত্রার নরম হৃদয় হাহাকার করে উঠল, কিন্তু মেয়েটা কাঁদল না, আনমনে বলল, ওটা আমার বাসা নয় বড় বাবা, আমি শুধু আশ্রিতা। অতঃপর তারা রওনা দিল জীবনের প্রথমবার রংপুরের ছোট্ট গ্রামের সীমানা পেরোলো মেয়েটা। ভাগ্য তাকে টেনে নিয়ে গেল অচেনা গন্তব্যে। এরপর কি হবে? সুখ মিলবে, নাকি শোকের ছায়ায় মরণ হবে? বাবার অভিশাপে কি ধ্বংস হবে মেয়েটা, নাকি কারোর আগমনে সজ্জিত হবে তার জীবন? দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে চিত্রা পা রাখে তার তথাকথিত স্বামীর ভিটায়। অন্যদের বেলায় কি হয় জানা নেই, তবে 6 তলা বিশিষ্ট ছিমছাম বাড়িটা দেখে হু করে ওঠে চিত্রার মন। বাপের ঘরে তো ঠাঁই মেলেনি। এই নামমাত্র সম্পর্কের জোরে কদিন টিকতে পারবে এখানে? নওয়াব যদি বের করে দেয় তখন কি হবে? কোথায় যাবে চিত্রা? তবে কি শেষ অবধি পাগল বেশে ঘুরতে হবে তাকে? রাস্তার পশুগুলোর হাতে বিসর্জন দিতে হবে ইজ্জত? ভাবনাগুলো মাথায় আসতে চিত্রার শ্যামবর্ণের শীর্ণ দেহখানা ভেঙে আসতে চায়। ছোট্ট জীবনটায় বিশাল আঘাত পেয়েছে সে, এই জন্য বোধহয় ধৈর্য কুলাচ্ছে না তার। আশরাফ শিকদার গাড়ি থেকে বেরিয়ে দেখলেন চিত্রা টলছে। তিনি জলদি এগিয়ে গিয়ে বাহু টেনে ধরেন তার। থরথরিয়ে কেঁপে ওঠে মেয়েটা। তিনি হতভম্ব সুরে বলেন, কি হলো আম্মা? আশরাফ শিকদারের হাত জড়িয়ে ধরে কাপা স্বরে চিত্রা শুধায়। যদি উনি বের করে দেয় বাসা থেকে? আশরাফ শিকদার কিঞ্চিত থমকান, পরক্ষণে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাড়িটা আমার আম্মা, ও কৃতিত্ব খাটাতে পারবে না। যদি তিড়িং বিড়িং করে তাহলে ভিন্ন ব্যবস্থা নেব আমি, চিন্তা করিস না। চিত্রা ভরসা করতে চায়, একটু আশ্বস্ত হতে চায়, কিন্তু মনের ভেতর কেউ একজন চিল্লিয়ে বলে, অভাগা যেদিকে যায় সেই দিকেই সাগর শুকায়। কাউকে বিশ্বাস করিস না চিত্রা, এই টিকে থাকার লড়াইটা তোর একার। মানুষ করুণা করবে, কিন্তু কর্ম তোর একারই করতে হবে।
নিশ্চিন্ত হতে না পারলেও কিঞ্চিত শান্ত হয় চিত্রা। মনে ভয়, মস্তিষ্কে দ্বন্দ্ব আর বুকে একরাশ অনিশ্চয়তা নিয়ে পা রাখে বাড়ির চৌকাঠে। ভেতরের ইন্টেরিয়ারটা সুন্দর, কিন্তু কোনো কিছুই আকর্ষিত করতে পারছে না তাকে। মেয়েটা রোবটের মতো আশরাফ সাহেবের পিছু হাঁটছে কেবল। লিফটের দিকে যাওয়ার পথে হুট করে একজন মুরব্বির সাথে দেখা হয় তাদের। ভদ্রলোক সনন্দে এগিয়ে এসে জড়িয়ে ধরেন আশরাফ সাহেবকে। কুশলাদি বিনিময় করে টুকটাক কথা বলতেই তার দৃষ্টি পড়ে চিত্রার দিকে। বড্ড কৌতূহলী হয়ে জানতে চায়, মেয়েটা কে ভাই সাহেব? আশরাফ শিকদার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। জোরপূর্বক হেসে বলেন, আমার ছোট ভাইয়ের মেয়ে চিত্রলেখা। ভদ্রলোক আপাদমস্তক পরখ করেন চিত্রলেখাকে। মেয়েটার পরনে আছে সাধারণ ঘরোয়া একটা কামিজ। চোখে মুখের অবস্থা কাহিল, যেন বিশাল ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। আলুথালু চুলের অবস্থা উপরন্ত অস্বস্তিতে ইতিউতি চাইছে তখন থেকে। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না এই মেয়ে আশরাফ শিকদারের ভাইজি। সব কথা তো আর মুখ ফুটে বলা যায় না। তিনিও কোনো মতে টেনে টুনে বলেন, ও আচ্ছা, বেড়াতে এসেছে নিশ্চয়ই। বাকি কথা বলার পূর্বেই তাকে থামিয়ে দিয়ে আশরাফ শিকদার বলে ওঠেন, এই বছর এইচএসসি দিয়েছে চিত্রা। বাকি পড়ালেখা এখান থেকেই কন্টিনিউ করবে। যেখানে ওর নিজের চাচার বাড়ি আছে ঢাকায়, সেখানে অন্য কোথাও কেন থাকবে বলুন? ভদ্রলোক কেন যেন খুব বেশি খুশি হতে পারলেন না আশরাফ শিকদারের কথায়। আমতা আমতা করে এই সেই বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলেন, কিন্তু চিত্রার কানে বাজতে থাকলো ওই কথাটা। সে শুধুমাত্র ভাতিজি হয়, আর কোনো সম্পর্ক নেই। জোর করে বিয়ে দিতে তো সমস্যা হয়নি, তাহলে সমাজের সামনে পরিচয় দিতে বাঁধছে কেন? ভেতরকার কথাগুলো ভেতরেই রয়ে গেল, মুখ ফুটে আর বলা হলো না কিছু। এক মুঠো ভাত আর একটা নিরাপদ আশ্রয়ের আশায় জলাঞ্জলি দিল সমস্তটা। বড়সড় ঢোক গিলে চেষ্টা করলো কান্না আটকানোর। নিজেই নিজেকে ধমকে বলল, লোভী হোস না চিত্রা। যেখানে প্রাপ্যটুকুই মেলে না, সেখানে পর্যাপ্ত কিছু কিভাবে আশা করিস তুই? বেহায়া অশ্রুধারা বান মারল না। অপমানের তীরটা বড্ড তীক্ষ্ণ ছিল বোধ হয়। আশরাফ শিকদার আরও কিছুক্ষণ কথাবার্তা বলে চিত্রাকে নিয়ে উঠে আসেন তৃতীয় তলায়। এই বাসার প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ইউনিট আছে। অন্যগুলোতে ভাড়াটিয়া থাকলেও এই ফ্লোর সম্পূর্ণ ওনাদের। বাঁ পাশের ফ্ল্যাটে নিজের স্ত্রী এবং ছোট কন্যাকে নিয়ে থাকেন আশরাফ সাহেব, আর অন্যটায় থাকে নওয়াব আর তার ছেলে নাফিম। এই দূরত্বটা অবশ্য নওয়াফের বিয়ের পরই তৈরি হয়েছিল। নিত্যদিনের ঝামেলা লেগে থাকতো বাসায়। ওনার সহধর্মিণী নাজনীন কিছুটা রাগী ঝাঁচের মানুষ। তার কথা মতো কিছু না চললে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলেন রীতিমতো। একমাত্র ছেলের জন্য কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আনতে চেয়েছিলেন তিনি, কিন্তু সবার কথা অমান্য করে আশরাফ সাহেব ভাতিজিকেই পুত্রবধূ করে নিয়ে আসেন। ব্যাস, বেঁধে যায় ঝামেলা। মুখে কিছু না বললেও কাজকর্মে অসন্তুষ্ট প্রকাশ করতে থাকেন রাজেবা বেগম। নওয়াফের বড় বউ চৈত্রিকা ভীষণ চালাক চতুর ছিল। কোনো কিছু নিয়ে শাশুড়ির সাথে ঝামেলায় জড়াতো না, জায়গা মতো নালিশ জানাতো কেবল। নওয়াফ বুদ্ধিমান পুরুষ, বিদায় পরিস্থিতি বিবেচনা করে নিজেই আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। নাজিবা বেগম ছেলের ওপর এক কথা বলতে পারেননি। আক্রোশ চেপে রেখে মেনে নিয়েছিলেন সেই সিদ্ধান্ত। সেই যে ছেলেটা আলাদা হলো, আর ফিরল না ঘরে। অতীত ভেবে দীর্ঘশ্বাস ফেললেন আশরাফ শিকদার। আবার যে কোন ঝড় আসবে কে জানে। বুক ভরে শ্বাস টেনে কলিং বেল চাপলেন তিনি। সময় গড়ালো কয়েক মিনিট। এরপর খট করে খুলে গেল বাড়ির দরজা। নাজিবা বেগম অসময়ে স্বামীকে ফিরতে দেখে প্রশ্নাত্মক কণ্ঠে বললেন, খানিকক্ষণ আগে ছেলে আসলো, এখন আবার তুমি? কথা বলার ফাঁকে ওনার চোখ আটকায় চিত্রার দিকে। বহু বছর পর দেখায় চিনতে পারেন না তাকে, কিন্তু স্বামীর পাশে অসমবয়সী এক মেয়েকে দেখে ভ্রু কুঁচকে যায় ওনার। তীক্ষ্ণ কণ্ঠে সুদান, আবার কাকে নিয়ে এসছো তুমি? কে এই মেয়ে? আশরাফ শিকদার ঠান্ডা মাথায় সামলাতে চাইলেন পরিস্থিতি। বউকে ঠেলে সরিয়ে ঠান্ডা মাথায় বললেন, সব প্রশ্নের উত্তর দিচ্ছি, ভেতরে আসতে দাও আগে। কত দূর থেকে এসেছি,
নাজিফা বেগম সরলেন না, উল্টো গলার স্বর বাড়িয়ে বললেন, উত্তর দাও সমুদ্রের বাবা, মেয়েটা কে? আশরাফ শিকদার হাল ছেড়ে ধীর গলায় বললেন, আমাদের নওয়াফের বউ। 3 শব্দের উত্তর, অথচ নাজিফা বেগমের মনে হলো কেউ ওনাকে 300 ফুট উঁচু থেকে ধরণীতে আছড়ে ফেলেছে। মিনিট কয়েক অপলক চোখে চেয়ে থেকে হুঙ্কার দিয়ে উঠলেন তিনি। এক থাবা স্বামীর বুকের পাঞ্জাবি খামচে ধরে রাগান্বিত গলায় বললেন, কি ছেলে খেলা শুরু করেছো তুমি? আবার কোন ধ্বংসবতীকে আনলে আমার ছেলের জীবনে? ওর সুখ সহ্য হয় না তোমার? আশরাফ শিকদার বউকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন আর কই। নাজিফা বেগম সমান তালে চিৎকার করতে থাকেন। চিত্রা আতঙ্কিত দৃষ্টিতে দেখে পুরো দৃশ্যটুকু। মিনিট খানেক পেরোতেই খট করে খুলে যায় ডান দিকের ফ্ল্যাটের দরজা। ঘর ছেড়ে বেরিয়ে আসে অর্ধনগ্ন নওয়াফ, যার পরনে রয়েছে কেবল একটা লুঙ্গি। ওকে বেরোতে দেখে থেমে যায় নাজিফা বেগম। নওয়াফ কাউকে তোয়াক্কা করে না, সোজা এসে শক্ত করে চেপে ধরে চিত্রার হাত। তাকে টানতে টানতে আশরাফ সাহেবের ফ্ল্যাটে নিয়ে যেতে যেতে চাপা স্বরে গর্জে উঠে বলে, ভেতরে আসো মামুনি। নাজিফা বেগমের কলিজায় হাত চলে আসে একদম। আশরাফ সাহেবও থমকে যান ছেলের কাজে। আর চিত্রা, সে তো ভ্রমের মধ্যে চলে যায়। যে ব্যক্তি ঠিকঠাক মতো কথা বলেনি কোনো দিন, সে কিনা সোজা হাত চেপে ধরেছে তার। এও কি হজম হওয়ার মতো বিষয়? চিত্রার ভ্রম কাটে শীঘ্রই। সকলে ড্রয়িং রুমে উপস্থিত হতেই নওয়াব জলদ গম্ভীর স্বরে বলে, আমার বিয়ে করা স্ত্রী চিত্রা, যেভাবেই হোক সে জড়িয়ে গেছে আমার জীবনের সাথে। অস্বীকার করার উপায় নেই। আমি তার অভিভাবক, আর সে আমার পরিচয় বহনকারী শিষ্য। কতটুকু বলে দম ফেলে নওয়াব। বাকিরা থম মেরে চেয়ে আছে তার দিকে। চিত্রা নীরবে সয়ে যায় সমস্ত তাচ্ছিল্য। কি অদ্ভুত, এই সমাজের মানুষের চাইতেও নাম ধামের কদর বেশি। পরিচয়বিহীন মানুষ বুঝি মূল্যহীন? যার আপন কেউ নেই, তার দাম নেই এই সমাজে। তারা কি অবাঞ্ছিত নাকি অপ্রয়োজনীয়? চিত্রার পাংশুটে চেহারা পানে চেয়ে ভীষণ শক্ত গলায় বলে ওঠে নওয়াব, চিত্রলেখার সাথে সংসার করতে ইচ্ছুক নই আমি। খুব দ্রুত এই সম্পর্কের ইতি টানতে চাই। সে যতদিন আমার পরিচয় বহন করবে ততদিন তার সমস্ত দায়িত্ব পালন করব। এরপর সে তার রাস্তায় আর আমি আমার। কথাটা বজ্রাঘাতের ন্যায় আঘাত হানে চিত্রার বুকে। মেয়েটা চমকে উঠে তাকায় নওয়াফের চোখ পানে। ভুলটা বোধহয় সেখানেই হয়। অসম্ভব সুন্দর চোখ দুটোতে লেপ্টে থাকা বৃতৃষ্ণা দেখে মনটা বিষিয়ে যায় তার। ভেতরটা দুমড়ে মুচড়ে যায় একদম। সৃষ্টিকর্তা কেন এত যন্ত্রণা লিখল তার কপালে? সইতে পারছে না তো আর। ভেবেছিল আশ্রয়ের বিনিময় অপমান সয়ে নেওয়া কঠিন কিছু নয়, অথচ এখন মনে হচ্ছে অনাদর সইবার চেয়ে আত্মহত্যা করাই শ্রেয়। কোমল চিত্রা কি ভয়ঙ্কর বাস্তবতা উপলব্ধি করেছে তা কেবল সেই জানে। মেয়েটার ছলছল আখি জোড়া বিন্দুমাত্র প্রভাবিত করতে পারল না সেই কঠিন পুরুষকে। সে বলে চলল, ডিভোর্স পেপার রেডি হতে 6 মাস সময় লাগবে। ততদিন তোমাদের দায়িত্বে থাকবে ও। যা প্রয়োজন তা আমি দেব। আশা করি কোনো সমস্যা হবে না এতে। এতক্ষণ নিশ্চুপে ছেলের কথা শুনছিলেন আশরাফ শিকদার, কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না। সব সময় তো আর অন্যায় আবদার মেনে নেওয়া যায় না। কিছু সময় সন্তানের ভালোর জন্য তাদের মতের বিপরীতে যেতে হয়। ছেলের কথায় দ্বিমত পোষণ করে বলে ওঠেন, এই বাসায় রাখলে আমার ভাতিজিকে রাখবো, অন্যর বউকে রাখার কোনো ইচ্ছে নেই আমার। যার বউ তার মাথা ব্যথা। আমরা কেন শেল্টার দেব তাকে? কী দায় পড়েছে আমার? নওয়াব ভ্রু কুঁচকে তাকায় বাবার পানে। এমনি মেজাজ তার গনগনে। তার উপর বাবার আজাইরা কথা। জোরপূর্বক বিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে এখনও সিন ক্রিয়েট করেনি, কিন্তু এবার কিছু একটা হয়ে যাবে বোধহয়। খ্যাপাটে বাঘের ন্যায় ফুসতে ফুসতে নওয়াব শুধায়, কি বলতে চাইছো তুমি? আশরাফ শিকদার সাবলীল গলায় বলেন, যদি চিত্রা এই বাসায় থাকে তবে তাকে ডিভোর্স দিতে পারবে না তুমি। যদি সংসার করার পর ওকে ছেড়ে দিতে চাও তাহলে আপত্তি নেই আমার, কিন্তু তোমার নামমাত্র বউকে আশ্রয় দিতে পারবো না আমি।
রাগে চোয়াল শক্ত হয়ে আসে নওয়াফের। বৃদ্ধ বাবার সাথে বেয়াদবি করতে চায় না বিধায় হাত মুঠো করে রাগটা দমানোর চেষ্টা করে। দাঁতে দাঁত চেপে শোধায়, কেন পারবে না আশ্রয় দিতে? আশরাফ শিকদার বড্ড সাবলীল গলায় বলেন, তোমার কাঁধের বোঝা আমি কেন টানবো? বড় হয়েছো, বিজনেস করছো, বউ পালার সামর্থ্য আছে, নিজের একটা ফ্ল্যাটও পেয়েছো, তাহলে কোন দুঃখে তোমার বউ রাখতে চাইছো আমার কাছে? কোনো ধরনের উটকো ঝামেলা পালতে ইচ্ছুক নই আমি। নওয়াফ পাল্টা কোনো উত্তর দেয় না। পুরুষত্বে আঘাত লেগেছে তার। তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে তারই পিতা। রকচটা নওয়াফ কি আর মানতে পারে সেটা? সে রাগের চোটে চিত্রার হাত ধরে হনহনিয়ে বেরিয়ে যায় আশরাফ শিকদারের ফ্ল্যাট থেকে। ভেতরে ঢুকে শব্দ করে আটকে দেয় দরজা। নাজিফা বেগম আতকে উঠে বলেন, এ কী করলা তুমি? আশরাফ সাহেব থপ করে সোফায় বসে বলেন, তোমার ছেলেকে একটা বউ উপহার দিলাম। অসময়ে স্বামীর এমন নাটকীয়তা মানতে পারলেন না নাজিফা বেগম। বকতে লাগলেন তাকে। এত কিছুর মাঝে কেউ দেখল না এই তর্ক বিতর্ক ঠিক কতখানি ক্ষতবিক্ষত করল এই সাদাসিধে মেয়েটাকে। কেউ জানল না এক একটা তুচ্ছ তাচ্ছিল্য কী পরিমাণ কষ্ট দিল তাকে। কেউ টের পেল না কথার আঘাত কতটা নির্মমভাবে হত্যা করল চিত্রার সহজ সরল সত্তাকে। বন্দি দরজার ওপারে কী ঘটল কে জানে, তবে সময়ের ব্যবধানে এতটুকু স্পষ্ট হলো, চিত্রা আর নেই। চিত্রলেখাকে টেনে এনে সজোরে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয় নওয়াফ। বিকট শব্দে কিঞ্চিৎ কেঁপে ওঠে চিত্রা। রাগে অগ্নিশর্মা নওয়াফ বেচারিকে সামলে ওঠার সময়টুকুও পর্যন্ত দেয় না। তার আগেই বাহু খামচে ধরে সামান্য কাছাকাছি এনে হিসহিসিয়ে বলে, কি ভেবেছিস আমি বুঝি না তোর মতলব? পুরো রাস্তায় এইসব প্ল্যান করতে করতে এসেছিস, তাই না? নওয়াফের হুঙ্কারে সিটিয়ে যায় চিত্রা। তার ক্লান্ত মস্তিষ্ক বুঝে উঠতে পারে না ইঙ্গিতপূর্ণ কথাগুলোর অর্থ। অন্যদিকে হাতের ব্যথায় যান যায় যায় অবস্থা। বেচারি অতি কষ্টে মুখ ফুটে বলে, আমি কিছু করিনি ভাইয়া, আর কিসের কথা বলছেন আপনি? নওয়াফ খেকিয়ে ওঠে, হাতে জোর বাড়িয়ে রাগী গলায় বলে, কিছু না করলে বাবা কেন আমার বিপক্ষে গেল? কেন তোকে নিয়ে সংসার করতে জোর করছে? কি বলে বসে এনেছিস তাকে? চিত্রা হতভম্ব হয়ে গেল। তাকে এমনভাবে নওয়াফ এতটা নিচু মানসিকতার ভাবে? তার চেয়েও বড় কথা, সে কেন করবে এইসব? নওয়াফকে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার। শুধুমাত্র কটা বছর ওদের কাছে আশ্রয় চেয়েছিল ভাতিজির পরিচয়। চিত্রাকে অমন বিষণ্ণ দেখে আরও মেজাজ খারাপ হয় নওয়াফের। রাগে দাঁতে দাঁত চেপে কিড়মিড়িয়ে বলে, যদি মনে করে থাকিস একই বাসায় একই ঘরে থাকায় তোর প্রতি আমার অনুভূতি জন্মাবে বা 6 মাস পর আমার সিদ্ধান্ত পাল্টাবে, তাহলে তুই ভুল ভাবছিস। আমি নওয়াফ শিকদার সমুদ্র তোর মৃতদেহটা পর্যন্ত ছুঁয়ে দেখব না, কথা বুঝেছিস? ভয়ঙ্কর কথাটা বড্ড অনায়াসে বলে দেয় নওয়াফ, কিন্তু শব্দচয়নের গাম্ভীর্যতা বিঁধে যায় চিত্রার মনের কোণে। সরু ঝাঁকুনি দিয়ে ওঠে তার, অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে কেবল। আর নওয়াফ সেই প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে থাকে উত্তরের আশায়। চিত্রাকে নিস্তব্ধ থাকতে দেখে তার ধৈর্যের বাঁধ ভাঙে। প্রত্যুত্তরে অপেক্ষা না করে নিজেই আবার বলে, ভালোই ডিভোর্স দিচ্ছিলাম, কিন্তু তোর সহ্য হলো না। সংসার করার বহুত শখ, তাই না? জাস্ট সি কিভাবে পূরণ করি সেটা। এসেছিস আমায় আঘাত করতে, কিন্তু ঘায়েল হয়ে ফিরবি তুই নিজেই। কথাটা শেষ হতেই নাফিমের কান্নাস্বর ভেসে আছে। সাথে সাথেই চিত্রা থেকে ছিটকে দূরে সরে যায় নওয়াফ। ঘটনার আকস্মিকতায় চিত্রা গিয়ে ধাক্কা খায় পেছনে থাকা সুরেকের সাথে। মেরুদণ্ডের হাতটিতে তীব্র আঘাত পাওয়ায় মৃদু শব্দে গুঙ্গিয়ে ওঠে বেচারি। সেসব পরখ করার সময় কি আছে কারোর? না, নেই। সদ্য ঘুম থেকে উঠে ছেলের কান্না থামাতে নওয়াফ হনহনিয়ে চলে যায় নিজের ঘরে। বেচারি চিত্রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। পরপরই নাফিমের ন্যানি এসে হাজির হয়। চিত্রাকে মূর্তির মতো চেয়ে থাকতে দেখে বলে, স্যার আপনারে স্টোর রুমে যাইতে কয়েছে।
কথা বলার মতো অবস্থায় নেই চিত্রা। শরীর টলছে তার। কথার আঘাত আর শারীরিক যন্ত্রণার কাছে জিম্মি হয়ে গেছে তার কোমল সত্তা। নাফিমের ন্যানি তথা পৌড়া মহিলার পানে চেয়ে বেচারি কোনো মতে বলল, স্টোর রুম কোন দিকে? চিত্রার অবস্থা দেখে কিছু একটা আন্দাজ করে নেন সেই মহিলা। তার ওপর নাফিমের চিল্লানোর শব্দ তো কানে এসেছেই। অল্প বয়স্কা চিত্রার জন্য বিশাল দুঃখ হলো ওনার, কিন্তু সেটা প্রকাশ করার অনুমতি নেই। তাই কথা না বাড়িয়ে সোজা এসে চিত্রার বরফ শীতল হাতটা আঁকড়ে ধরে বলেন, আপনারে শরীরের অবস্থা ভালো ঠেকছে না, আমি লইয়া যাইছি, চলেন। চিত্রা টু শব্দও করল না, জোরে জোরে শ্বাস ফেলতে থাকলো শুধু। হাত পা কাঁপছে তার, অসহ্য লাগছে সব কিছু। বুকের ভেতর চলছে উত্তাল পাতাল করা ঝড়, শ্বাসটাও আটকে আসছে। কি আশ্চর্য, সবাই আজ তাকে কষ্ট দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে নাকি? ভাবনার মাঝে রুমের ভেতর চলে আসে তারা। বেডের কাছাকাছি আসতেই শরীর ছেড়ে দেয় চিত্রা। ধপ করে শুয়ে পড়ে নরম গদির ওপর। আস্তে ধীরে গা এলি দেয় সেখানে। তারপরে যেন বাঁধ ভাঙে সমস্ত ধৈর্যের। বালিশের ভাঁজে মুখ গুজে গুনগুনিয়ে কেঁদে ওঠে চিত্রা। বুকের ভেতরে এতটা যন্ত্রণা হচ্ছে যে চিল দিয়ে কানতে অবধি পাচ্ছে না। সেফ চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। তার করুণ কান্নার দৃশ্য পৌড়ার বুকে লাগে। না চাইতেও তিনি বলেন, এমনে কাঁদে না মা, মাইয়া মানুষের জীবন এমনই। স্যার রাগী হইলেও কিন্তু ভালো মনের মানুষ। রাগটা ফুরুক একবার, দেখবেন রানী করিয়া রাখবে আপনারে। চিত্রা প্রত্যুত্তর করে না। এসব নিছকই কল্পনা কথা, তাই কান দেয় না সেই দিকে। একটুখানি শান্ত হওয়ার চেষ্টা করে, সেটা তো হয় না। উল্টে সারাদিনের ঘটনা প্রবাহ একের পর এক ভাসতে থাকে তার চোখের সামনে। মেয়েটা গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে ওঠে রীতিমতো। চিত্রার অবস্থা থেকে ভয় পেয়ে যান পৌড়া। কি ভয়ঙ্কর দশা মেয়েটার! কান্না করতে না পারার তোপে শ্যামলা মুখটা রক্তিম দেখাচ্ছে। চোখে দুই কার্নিশ জলে ভেজা, পাতলা ঠোঁট জোড়া কাঁপছে অনবরত। মেয়ে সমানতালে গলায় বুকে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ কিছুই হচ্ছে না। ওকে এইভাবে ছটফট করতে দেখে পৌড়া আর পারলেন না কঠিন হয়ে থাকতে। এগিয়ে এসে শিওরে বসলেন। মেয়ের বয়সী বিধায় আর আপনি আজ্ঞে সম্বন্ধে গেলেন না। চিত্রার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শান্ত হও মা, কি লাগবে বলো, পানি দেব নাকি স্যারকে ডাকবো? চিত্রা আর্তনাদ করে বলে উঠল, আজরায়েলকে ডেকে দাও খালা, একমাত্র মৃত্যুই আমার যন্ত্রণা ঘোচাতে পারবে। চিত্রার কথায় নির্বাক বনে গেলেন পৌড়া। কি উত্তর দেবে ভেবে পেলেন না। মেয়েটা সমানে ফোপাচ্ছে। যা অবস্থা দেখছেন তাতে ওই কথা ফলতে সময় লাগবে না। মনে মনে ভীষণ ভয় পাচ্ছেন তিনি। তাই কি আর হয়, চিত্রারা কই মাছের জান, সহজে তাদের মৃত্যু হয় না, সয়ে যেতে হয় বহু কিছু। সেখানে চিত্রার দুঃসময় তো সবে শুরু। নিস্তব্ধ রজনী, সময়কাল তখন রাত ৩টে। প্রচণ্ড ক্ষুধায় লাগায় আচমকা ঘুম ভেঙে যায় চিত্রার। চোখ মেলে চাইতেই অসহ্য রকমের যন্ত্রণা অনুভব করে মাথায়। চোখ দুটো জ্বলে যাচ্ছে, সেই সাথে গলাটাও ব্যথা করছে অতিরিক্ত কান্নার ফলে হয়তো। কিন্তু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছ, নাকি বেহুশ হয়ে গেছিল? মনের ভেতর প্রশ্নটা এলেও সঠিক উত্তর জানা নেই চিত্রার। সে নিষ্প্রাণ দৃষ্টি ফেলে একবার ঘরের দিকে তাকায়। একদমই ছোট্ট একটা কামরা, একটা বেড, টেবিল আর কাপড় রাখার র্যাক ছাড়া কিছুই নেই। বাড়তি বলতে রুমের সাথে লাগোয়া ওয়াশরুম আছে কেবল। অজান্তেই একটা ছোট্ট দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। বাসায় আরও দুটো খালি কামরা পড়ে আছে। চিত্রাকে অনায়াসেই রাখা যেত সেখানে। এই ধুলোবালি ঠাসা ঘরটা না দিলে বুঝি খুব ক্ষতি হয়ে যেত নওয়াফের? বিষয়টা অত্যন্ত ছোট, কিন্তু তীব্রভাবে আঘাত করে চিত্রাকে। তবুও চঞ্চল চিত্রা আজ নীরব। বাস্তবতার আঘাত একদিনেই থমকে দিয়েছে তাকে।
কেড়ে নিয়েছে সমস্ত সহন শক্তি। তার বাবা প্রচুর বকাঝকা করত, কিন্তু কখনো এতটা যন্ত্রণা অনুভব হয়নি চিত্রার। একবার কেঁদে নিলেই সব ব্যথা দূর হয়ে যেত, আর আজ চোখের পানির সাথে সাথে মনটাও নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু যন্ত্রণা কমছে না। দুঃখ বিলাসের এক পর্যায়ে তীব্র ক্ষুধায় পেট মোচড় দিয়ে ওঠে চিত্রার। আশরাফ শিকদার জোর করে কি যেন একটু খাইয়েছিলেন বিকেলের দিকে, এরপর আর খাওয়া হয়নি। অতিরিক্ত ক্ষুধায় তেতো বমি আসছে চিত্রার, সেই সাথে বড্ড অসহায় অনুভূত হয়। এই অবেলায় কাকে কি বলবে, আর নিজে থেকে নিলে যদি ওকে চোর উপাধি দেওয়া হয় তখন? সবার তপ্ত বাক্য শুনে চিত্রার মনে ভয় ঢুকে গেছে। সে ক্ষুধায় মরতে রাজি, কিন্তু খোটা শুনতে ইচ্ছুক নয়। কথার ধার বড্ড তীক্ষ্ণ, তার কোমল হৃদয় রক্তাক্ত করে দেয় রীতিমতো। ভাগ্যবোধহয় একটু সহায় হলো চিত্রার। হুট করে কেউ একজন নক করলো দরজায়, মৃদু স্বরে বলল, ম্যাডাম শুনছেন, সেহরি খেতে ডাকছে আপনাকে। কথাটা শুনে চিত্রার মাথায় বাজ পড়ে। ও তো ভুলেই বসেছিল বিষয়টা। অবশ্য গতকাল থেকে যা হলো তাতে ভোলাটা স্বাভাবিক। নিজেকে আর কষ্ট দিল না চিত্রা, ওটার জন্য হাজার জন আছে। আস্তে ধীরে বিছানা ছেড়ে উঠে দরজা খুলল। ও পাশে তখনও মহিলাটা দাঁড়িয়েছিল। চিত্রাকে দেখে স্মিত হেসে বলল, আইন ম্যাডাম। চিত্রা উত্তর দিল না, মাথা নিচু করে চুপচাপ এগিয়ে চলল। নওয়াব আলাদা ফ্ল্যাটে থাকলেও খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথে। অফিসে গেলেও নাফিমকে তাদের কাছে রেখে যায়। এবার ঘটনা ভিন্ন, তবে বাবা ছেলের মনোমালিন্য চললেও নাজনীন বেগমের অনুরোধের কাছে হার মানতে হয় নওয়াবকে। না চাইতেও বাবার ফ্ল্যাটে এসে সেহরি করতে। লোকমা মাখিয়ে সবে মুখে নেবে এমন সময় চিত্রা এসে হাজির হয় ড্রয়িং রুমে। মেয়েটা মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসছে। চিত্রা হাজার লুকোতে চাইলেও ওর ফোলা মুখশ্রী নজরে এসে যায় নওয়াফের। হুট করে কেমন যেন লাগে তার। সেকেন্ড কয়েক তাকিয়ে ফট করে চোখ নামিয়ে নেয়। যতই অস্বীকার করুক, ওর অন্তর জানে মেয়েটার এই অবস্থার জন্য সেই দায়। নওয়াফের ভেতর সূক্ষ্ম একটা অনুশোচনা খেলে যায়, কিন্তু তার ইগো সেটা মানতে নারাজ। দ্বন্দ্বের ইতি টানতে তাড়াতাড়ি খাওয়া শুরু করে নওয়াব। চিত্রা ততক্ষণে এসে বসেছে বিপরীত পাশে। মেয়েটা নিশ্চুপ, কোনো কথা নেই, বার্তা নেই। প্লেটে খাবার তুলে নিয়ে নিঃশব্দে একটু একটু করে খাচ্ছে, আর চোখে একবার তাকায় নওয়াব। চিত্রার ভাত মাখানো স্টাইলটা লোভনীয়, কিন্তু বড্ড ছোট ছোট লোকমা বানায়। নওয়াব আর কিছু না ভেবে চটজলদি খাওয়া শেষ করে। এটারই অপেক্ষা করছিলেন আশরাফ শিকদার। নওয়াব ডেজার্ট আইটেম হাতে নিতেই তিনি গলা খাঁকড়ি দিয়ে বলেন, শিকদার বাড়ির পুরুষেরা কখনো বউদের অসম্মান করে না। মুখে স্বীকারোক্তি দেওয়াটাই সব কিছু নয়, কে কতটুকু দায়িত্ববান সেটা কর্মে বোঝা যায়। বউকে নিরবিচ্ছিন্নভাবে ভিন্ন কামরায় ফেলে রাখা কোনো বীর পুরুষের কাজ হতে পারে না। সবে ডেজার্ট আইটেমে হাত রেখেছিল নওয়াব, কিন্তু বাবার কথাটা শুনে থমকে যায় সে। বীরপুরুষ হতে পারে না, কথাটা আঘাত হানে মস্তিষ্কে। তার মানে কি আশরাফ শিকদার তাকে কাপুরুষ বলতে চাইল? রাগে শক্ত হয়ে আসে নওয়াফের জোয়াল। নাজরিন বেগম ভয় পেয়ে যান ছেলের মুখায়ব দেখে। স্বামীর কাঁধে হাত রেখে দুপাশে মাথা নাড়িয়ে তাকে নিষেধ করেন ঝামেলায় জড়াতে। ওদিকে চিত্রা হতাশ হয়ে তাকায় চাচার দিকে। কি দরকার ছিল হিংস্র সিংহকে খোঁচানোর? এই মুহূর্তে আশরাফ সাহেবকে সবথেকে বড় শত্রু মনে হচ্ছে তার। আজ ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছে নওয়াব। তার উপর আশরাফ সাহেব তো আছেনই আগুনে ঘি ঢালার জন্য। নওয়াব যথেষ্ট তেড়া মানুষ, সহজে হার স্বীকার করে না। তাই সে চিত্রার পানে চেয়ে বলল, আজ থেকে আমার ঘরে থাকবে তুমি। আমি কাপুরুষ নাকি বীর পুরুষ সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। আর হ্যাঁ, মেয়েদের বেতন দিয়ে ছুটি দিয়ে দেব আমি। ঘরে বউ থাকতে অন্য কেউ কেন ঘর সামলাবে? চিত্রার মনে হলো অদৃশ্য কিছু ওর গলা পেঁচিয়ে ধরেছে। যেখানে সামান্য কাজ করতে হাঁপিয়ে যায়, সেখানে গোটা একটা সংসারের কাজ কিভাবে সামলাবে সে? উপরন্তু নওয়াফের দায়িত্ব। মরেই যাবে চিত্রা।
আশরাফ শিকদার থতমত খেয়ে যান ছেলের কথায়। তিনি আশা করেননি নওয়াব এমন কিছু বলবে। মনে মনে আফসোস করতে থাকেন তিনি। বাবার কর্মে তিতিবিরক্ত নওয়াব টেবিল ছেড়ে উঠে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। ছেলে চলে যেতেই মুখ খোলেন নাজনীন বেগম। রাগে গজগজ করতে করতে বলেন, রমজান মাসে আল্লাহ শয়তান বন্দি রাখে, তোমার হাঁটুতে থাকা ব্রেনটা বেঁচে গেল কিভাবে? ওটা তো শয়তান আর বাঁশ খাওয়া বুদ্ধির আকড়া। এক লাফে কখনো গাছে উঠে যায়। ওকে একটু সময় দিলে কি এমন হতো? আশরাফ শিকদার অপরাধী মুখে বসে থাকেন। স্ত্রীর অপমানজনক কথার বিপরীতে বলার মতো কিছুই খুঁজে পান না। স্বামীকে চুপসে যেতে দেখে নাজনীন বেগম স্বস্তি পান। ভেতরকার রাগ মেটাতে চিত্রার পানে চেয়ে রাগী স্বরে বলেন, যে কয়দিন আছো সেই কয়দিন খেয়ে পড়ে নাও, কিন্তু ভুলেও আমার ছেলেকে বশ করতে যেও না, নয়তো তোমার জীবন জাহান্নাম বানিয়ে দেব আমি। যত সব অপয়া অলক্ষী এসে আমার কপালেই জোটে। নওয়াব চলে যাওয়ার পর একটু স্বস্তি নিয়ে খাওয়া শুরু করেছিল চিত্রা, কিন্তু ৩ নম্বর লোকমাটা মুখে নিতে এমন ধারার মন্তব্য করে বসেন নাজনীন বেগম। ব্যাস, সাথে সাথে ক্ষুধা মিটে যায় চিত্রার। গাল ভর্তি ভাত থাকলেও মুখ নাড়াতে পারে না, চোখ উপচে জল পড়ে ভাতের প্লেটে। ব্যাপারটা নাজনীন বেগমের চোখে পড়তে উনি চিত্রার সামনে থেকে ভাতের প্লেট টেনে নিয়ে বললেন, এত নাটক করে খেতে হবে না। ভাবখানা এমন যেন বহু কিছু বলে ফেলেছি তাকে। জগৎ দুঃখিনীর নাটক তোর চাচার সামনে করিস, কাজে লাগবে। এরপর থেকে খাবার প্লেটে সামনে নিয়ে কানতে দেখলে আর দ্বিতীয় দফা খাবার দেব না। এ পর্যায়ে আশরাফ শিকদার ধমকে ওঠেন স্ত্রীকে। নাজনীন বেগম সেটা তোয়াক্কা না করে পাল্টা জবাবে বলেন, চুপ থাকো তুমি। এনেছো তো এক চরিত্রহীন মেয়ে, যে কিনা বিয়ের আগে নাঙের হাত ধরে অপবিত্র হয়ে যায়। ওকে নিজের কিছু বলে পরিচয় দিতেও লজ্জা করছে, সেখানে ছেলের বউ ভাবা তো বিলাসিতা। কথাটা বলে ফোঁসফোঁস করতে করতে নিজের ঘরের দিকে চলে যান নাজনীন বেগম। ড্রয়িং রুম থেকে যায় বিধ্বস্ত চিত্রা, নাফিমের ন্যানি আর আশরাফ শিকদার। চিত্রা কেন যেন এবার নিজেকে সামলাতে পারল না। হাতের উল্টো পিঠ, দু চোখ ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। কাকে বলবে মনের কথা, কিভাবে বোঝাবে সে নির্দোষ? মূলত চিত্রার কোনো প্রেম ছিল না, সে ওই ধাঁচের মেয়েই না, খানিকটা বোকাশোকা আর লক্ষ্মীমন্ত মেয়ে। এজন্যই গ্রামের অনেকে নজরে ছিল চিত্রার। ঠিক এমনইভাবে এলাকার এক প্রভাবশালী নেতার ভাতিজার কুদৃষ্টি পড়ে যায় তার ওপর। বিষয়টা চিত্রা টের পেয়ে ইন্টারের ফাইনাল টেস্টের পর তার অবচেতন মনে ভয় ঢুকে যায় ভীষণ, কারণ ওই ছেলে উচ্ছৃঙ্খল এবং বখাটে। এর প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে ভরা বাজারে অসম্মানিত হওয়া। বাসায় এত সাপোর্টিভ কেউ ছিল না যার সাথে শেয়ার করলে সমস্যাটা সমাধান করা যাবে। উপরন্তু বাসায় জানালে লেখাপড়া অফ করে দিবে। ওই বন্দি খাঁচা থেকে মুক্ত হওয়ার ইচ্ছেটা আর পূর্ণ হবে না, এইসব ভেবেই চিত্রা কাউকে জানায় না। মনে মনে সিদ্ধান্ত নেয় মাত্র 3টা মাসই তো, একটু রয়ে সয়ে কাটিয়ে দেবে। এরপর সে ডানা মেলে উড়ে চলে যাবে বাইরে। পরিকল্পনা অনুযায়ী ওই ছেলের সাথে কোনোরূপ রিলেশন না গেলেও তাকে নিষেধ করে না চিত্রা। ওই ছেলে নানা ধরনের পাগলামি করতে থাকে, কিন্তু পরিবার আর পরিস্থিতির দোহাই দিয়ে সেই সব থেকে বেঁচে যায় চিত্রা। তবুও শেষ রক্ষা হয় না। চিত্রার পরীক্ষা শেষ হতেই তার বাসায় বিয়ের প্রস্তাব রাখে ওই ছেলে। স্বাভাবিকভাবেই সেটা প্রত্যাখ্যান করে দেয় চিত্রার পরিবার। এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে ছেলে। যোগাযোগ করার চেষ্টা করে চিত্রার সাথে, কিন্তু চিত্রা কোনো রেসপন্স না করে আরও ক্ষেপে যায় সে। এমতাবস্থায় চিত্রার বাসা থেকে অন্যত্র বিয়ে ঠিক হলে ওই ছেলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। নোংরা ভিডিওতে চিত্রার মুখশ্রী বসিয়ে সেটা পাচার করে দেয় গ্রামের তরুণদের মাঝে, এমনকি এটাও বলে যে ওরা রিলেশনে আছে। ফলস্বরূপ বিয়ে ভেঙে যায় চিত্রার। পাড়াশুদ্ধ লোকজন এক এক কথা বলতে শুরু করে। এত বদনাম হজম করতে পারে না চিত্রার বাবা, সালিশি বসানোর সিদ্ধান্ত নেয়। মূলত এই সালিশের বিচার কার্যক্রমে অংশ নিতেই গ্রামে এসেছিল নওয়াব আর আশরাফ সাহেব। তারা ভেবেছিল পরিস্থিতি সামলে নেবে, কিন্তু সমস্ত কিছু হাতের বাইরে চলে গেছিল। কাউকে বিশ্বাস করানো যায়নি যে ওটা চিত্রা না। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ। কেউ ত্যায্য করতে বলে, কেউ মাথা ন্যাড়া করে
ঘোল ঢেলে বাজারে ঘোরাতে বলে, কেউ বলে পাথর নিক্ষেপ করে মারতে, কেউ আবার এক ঘরে করে দিতে বলে। এই বিঘুটে পরিস্থিতি থেকে চিত্রাকে বাঁচাতে এবং নিজের ছেলের ভালোটা চিন্তা করে তাদের বিয়ের ঘোষণা দেন আশরাফ শিকদার। শুরুতে নওয়াব মানতে চায়নি, কিন্তু হুট করে তার বাবা কিছু একটা বলে যার ফলস্বরূপ বাধ্য হয়ে চিত্রাকে বিয়ে করতে রাজি হয় নওয়াব। ওই আসরে একই কাপড়ে বিয়ে দেওয়া হয় তাদের। বিয়ের পর একটু নিশ্চিন্ত হয়েছিল চিত্রা, কিন্তু পোড়া কপালির কপালে কি আর এত সুখ সয়? জীবন বাঁচাতে গিয়ে আত্মিক শান্তি দফন করেছে সে। শরীরের আঘাত থেকে বাঁচাতে গিয়ে আপন করেছে কথার আঘাতকে। শরীর কফনে জড়ানো হয়নি ঠিকই, কিন্তু আত্মিক লাশের জানাজা উঠে গেছে। সেই সাথে মেয়েটাও বুঝে গেছে, 1000বার মরার চাইতে একবার মরাই ভালো। দু কথা শোনার চাইতে শরীরে 2টা মারের দাগ থাকা শোভনীয়। কিন্তু এখন যে বহু দেরি, বুঝেও তো লাভ নেই। জীবন এক ধাক্কায় বহুত কিছু শিখিয়ে দেয় চিত্রাকে। মেয়েটা ভেবেছিল এটাই হয়তো শেষ, কিন্তু সৃষ্টিকর্তা বিধান ছিল আলাদা। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি চিত্রা। যখন জানলো বুঝলো, তখন আর পিছু সরার সুযোগ পেল না। নওয়াব হুমকি দিলেও অমন কিছুই করেনি। অন্যান্য নর্মাল দিনের মতোই আচরণ তার। সকালে ছেলেকে রেখে কাজে বেরোনোর পর ফিরেছে সন্ধ্যার একটু আগে। হাতে ছিল এক গাদা ইফতারের বাজার। বাসায় ঢুকেই মেয়েদের উদ্দেশ্যে বলে, আজ এখানেই ইফতার হবে, রেডি করো সব কিছু। বাবার উপর অভিমান নাকি ভিন্ন কারণ কে জানে, বহু বছরের নিয়ম ভেঙে নওয়াব নিজের ফ্ল্যাটেই ইফতারি করার সিদ্ধান্ত নেয়। দৃশ্যখানা দেখে কেঁদে ফেললেন নাজরিন বেগম। বকাবকি করতে থাকেন স্বামীকে, কিন্তু আশরাফ শিকদার নির্বিকার। স্বামীর অমন ভাবলেশীন ভাব দেখে নাজরিন বেগমের সমস্ত রাগ গিয়ে পড়ে চিত্রলেখার ওপর। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। চিত্রার বেলায় খাটছে সেই নীতি। নাজরিন বেগম চাইলেও স্বামী বা সন্তানকে কিছুই বলতে পারবেন না, তবে পরের মেয়েকে 2 কথা শুনিয়ে মনের রাগ তো মেটাতে পারবেন। ওদিকে সেহরিতে স্টোররুমে ঢোকার পর চিত্রার বেরোয়নি। সারাটা বেলায় শুয়ে কাটিয়েছে। তার হতাশাগ্রস্ত মন ভবিষ্যতের চিন্তায় অস্থির। চিত্রা বুঝে গেছে, 2 মুঠো ভাতের জন্য সম্মান জলাঞ্জলি দেওয়া সম্ভব নয় তার পক্ষে। কথার আঘাত তীব্র যন্ত্রণা দেয়, তছনছ করে ফেলে ভেতরটা। তাহলে এখন উপায় একটাই, সামনের অ্যাডমিশনে পাবলিকে চান্স নেওয়া, অতঃপর 2-4টে টিউশনি ধরে চিরতরে এই বাড়ি থেকে চলে যাওয়া। সমাধান মিলতেই চিত্রার চোখের কোল বেয়ে অভিমানী অশ্রুকণা গড়িয়ে পড়ে। মেয়েটা নিজেই 2 হাতে চোখ মুছে ফোপাতে ফোপাতে বলে, কেউ নেই আমার, কিচ্ছু নেই পাওয়ার। শ্বাস নেওয়া মানেই বেঁচে থাকা, সুখ শান্তি তো কেবল অলৌকিক পূর্ণ কথা। চিত্রার কান্না পায়, ভেতরটা উতলে ওঠে নিদারুণ যন্ত্রণায়, কিন্তু আর কাঁদবে না সে। গত 2 দিনে বুঝে গেছে এই দুনিয়ায় অসহায়তার জন্য আজরাইল সমন। যেখানে নিজের জন্মদাতারা সহায় হয়নি, সেখানে আর কার থেকে কি আশা করবে চিত্রা? অসহ্য যন্ত্রণাগুলোকে গিলে ফেলার জন্য বড় বড় করে শ্বাস নেয় চিত্রা। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, পেটের ভেতর অসহ্য রকমের ক্ষুধা, সব মিলিয়ে উদ্ভ্রান্ত অবস্থা তার। চিত্রা যখন নিজের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই দরজায় টোকা পড়ে। চিত্রা কান্না আটকে বলে, কে? নাফিমের ন্যানি বলে, স্যার আপনারে ডাকছে ম্যাডাম। চিত্রার বুক ছ্যাদ করে ওঠে। স্যার মানে তো নওয়াব, সে কেন ডাকবে চিত্রাকে? আবার কি কোনো ভুল করে বসেছে অজান্তে? চোখ মুখ মুছে নিজেকে প্রস্তুত করে চিত্রা। অহেতুক ভাবনা ভেবে তো লাভ নেই, গিয়েই দেখবে না হয়। যথারীতি উঠে দ্রুত নিজেকে ঠিকঠাক করে নিয়ে ধীর কদমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় চিত্রা। আজানে মাত্র 5 মিনিট বাকি আছে। শাওয়ার শেষে ছেলেকে নিয়ে টেবিলে হাজির হয়েছে নওয়াব। নাফিম দুষ্টু হলেও একদম বাপের ন্যাওটা। নওয়াব একবার কোনো কিছুতে বাধা দিলে ভুলেও ধরবে না সেটা। তবে বাবার অনুপস্থিতিতে তার বাদরামেই আকাশ ছোঁয়া। ছেলেকে মোনাজাত করা শেখাচ্ছিল নওয়াব। এমন অবস্থায় গুটিসুটি পায়ে এসে হাজির হয় চিত্রা। ছেলের হাত ছেড়ে নওয়াব তাকে মুখোমুখি নিচু করে দাঁড়িয়ে থাকা চিত্রার পানে। মেয়েটা গুমসুম,
মুখে রা নেই। নওয়াব তার ভাবমূর্তি দেখে নিখুঁত নজরে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে। চিত্রার পরনে আছে সফট কটনের একটা কামিজ, কমলা রঙের হওয়ায় শ্যামকন্যাকে মনোরম দেখাচ্ছে, তবে চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর। নওয়াবের ভ্রু কুঁচকে যায় রীতিমতো। এই মেয়ে কি সারাদিনই কাঁদে? আনমনের প্রশ্নটা আওড়ালেও মুখে কিছু বলে না। ওদিকে চিত্রা খাম্বার মতো দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারে না কি করবে। তার মুশকিল আসান করে দেয় নাফিম। উচ্ছ্বসিতার গলায় হাত নেড়ে নেড়ে বলে, মাম্মা আতো একানে। নাফিমের ডাকে চমকে ওঠে চিত্রা। নওয়াব স্তব্ধ হয়ে যায়। কিয়ৎকাল চেয়ে রয় নাফিমের গোলগাল ফর্সাটে চেহারার দিকে। দুজনকে নির্বিকার দেখে নাফিম খুশিতে আত্মহারা হয়ে ডাকে, মা। নাফিম বাকিটুকু উচ্চারণ করার আগে নওয়াব কড়া গলায় বলল, শ্যাট আপ নাফি, শি ইজ নট ইয়োর মাম্মা। বাবার মৃদু ধমকে কেঁপে ওঠে, চুপসে যায় বাচ্চাটা। ভারাক্রান্ত মন নিয়ে তাকিয়ে ভাবে, চিত্রা যদি তার মা না হয় তাহলে দাদু ভাই মাম্মাম ডাকতে শেখালো কেন? তার বাচ্চা মস্তিষ্ক এত কিছু প্রসেস করতে পারল না, কেবল দুঃখী হয়ে বাবাকে জড়িয়ে ধরল। ওদিকে চিত্রা মন ভয়ে একটুখানি হয়ে যায়। নাফিমের ভুলের শাস্তি তাকে আবার না দিয়ে বসে। ওরকম কিছুই করে না নওয়াব। সেফ গলা খাঁকড়ি দিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? চিত্রা বুঝলো নওয়াব তাকে বসতে বলছে। সেও কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো। পরপর আজান দিল। দুজনে নিশ্চুপে ইফতার সারল। চিত্রা বেশি কিছু খেতে না পারলেও ক্ষুধা মিটে যায় তার। নওয়াব অপেক্ষা করছিল চিত্রার ইফতার শেষ হওয়ার। যেই মেয়েটা খাবার শেষ করে অমনি নওয়াব ওর দিকে তাকিয়ে সহজ গলায় প্রশ্ন করে, সম্মান চাও নাকি সংসার? আকস্মিক প্রশ্নটা শুনে চিত্রা থমকে যায়। শুরুতে বুঝে উঠতে সমস্যা হয়, পরক্ষণেই বোঝে নওয়াব জানতে চাইছে ডিভোর্স চাও নাকি সংসার। হুট করে একটা প্রশ্ন খেলে যায় তার মাথায়, সংসারে বুঝি সম্মান মেলে না? প্রশ্নটা জিহার আগায় আসলেও জিজ্ঞেস করল না চিত্রা। স্বল্প জবাবে বলল, সম্মান। জবাবটা পছন্দ হলো নওয়াবের। চোখ উঁচিয়ে চিত্রার পানে চেয়ে সাবলীল গলায় বলল, বুদ্ধিবতী মেয়ে তুমি। কথাটা শুনে চিত্রা তাচ্ছিল্য হাসল, আনমনে বলল, এমনিতেই দুঃখ আমার চিরসঙ্গী, সর্বনাশের পিছু ছুটে সর্বহারা হতে চাই না আমি। নওয়াব শার্প মাইন্ডে, সেই সাথে ভীষণ চালাকও। চিত্রার আনমনে বলা কথাও নওয়াব তার প্রত্যেকটা শব্দ শোনে, তবে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। কারো দুঃখে দুঃখিত হওয়ার সময় নেই তার। তাই গলা ঝেড়ে বলে, আগামী 6 মাস একত্রে থাকব। ক্ষেত্রে বিশেষে হয়তো এক কামরায়ও থাকতে হবে। সবটাই বাধ্যবাধকতা। তুমি আমার কাছে জাস্ট একটা দায়িত্ব। সময় শেষ হলে একই কথা, একই খোঁচা নিতে পারল না চিত্রা। নিভু নিভু গলায় বলল, জানি। নওয়াব গম্ভীর গলায় বলল, দ্যাটস গুড। সাথে এটাও জেনে রেখো, আই হ্যাভ আ স্টুপিড ফ্যামিলি, স্পেশালি বাবা বিভিন্নভাবে চেষ্টা করবে আমাদের এক করতে। ভুলেও সেসবে ফাঁদে পা দিও না, নয়তো দেখা যাবে বাকি জীবন পঙ্গু হয়ে কাটাতে হলো। নাফিমের থেকেও দূরে থাকবে। নিশ্চুপে কথাগুলো শুনে গেল চিত্রা। সেই সাথে এটাও সুনিশ্চিত হলো এই পরিবার কিংবা এখানকার কেউ কখনোই তাকে আপন করে নেবে না। ঠিকই আছে, পরের থেকে আবার কিসের চাওয়া পাওয়া? তার নিজেরই স্টেপ নিতে হবে। লম্বা একটা শ্বাস টেনে খানিকটা সাহস জোগাড় করলো চিত্রা। সাথে সাথে জবাব দিল না, সময় নিল কিছুটা। এরপর ধীর গলায় বলল, জি বুঝেছি, তবে একটা কথা বলার ছিল। নওয়াব ভ্রু কুঁচকে শুধালো, কি? চিত্রা সাহস নিয়ে বলল, আমি পড়তে চাই, সামনে অ্যাডমিশন। নওয়াব ইনশটে বলে উঠল, অনলাইন কোচিংয়ে ভর্তি করে দেব। বইয়ের লিস্ট ড্রাইভারকে দিলে সে এনে দেবে। চিত্রার মনে হলো তার বুকের ওপর থেকে বিশাল একটা ভার সরে গেছে। গুড নিউজটা অপ্রত্যাশিত ঠেকল। সে ভাবতেও পারেনি নওয়াব এভাবে রাজি হয়ে যাবে। ভেবেছিল হয়তো উল্টোপাল্টা কথা শুনতে হবে, নয়তো মুখের ওপর না করে দেবে নওয়াব। কিন্তু সম্মতি প্রকাশ করায় কিঞ্চিত অবাক হয় চিত্রা। বুঝে উঠতে পারে না এত কিছু থাকতে অনলাইনে কেন ভর্তি করবে।
ওটা নিয়ে আর মাথা ঘামালো না চিত্রা। অ্যাটলিস্ট সুযোগ পাচ্ছে, এটাই অনেক কিছু তার কাছে। বহু সময় পর একটু স্বস্তি অনুভব করছে সে, অথচ বেচারি জানলো না কি ঝড় ধেয়ে আসছে তার দিকে। এই একটা সিদ্ধান্ত কিভাবে তছনছ করে দিতে যাচ্ছে গোটা পরিবার আর সম্পর্কের বাঁধন। চলবে।